গুড মর্নিং। এই গরমের মধ্যে চলে এসেছি আমার সাইটে। আর আজকে সকালবেলা নিউজ হচ্ছে ইউএস ইরানের গ্রাউন্ড ইনভেশনের জন্য অলমোস্ট প্রিপেয়ার্ড। প্রায় ৩,৫০০ মতন সৈন্য ইরানে এবার ঢুকতে চলেছে। আর আমি দাঁড়িয়ে রয়েছি এরকম একটা জায়গায়, নিচটা দেখতে এরকম লাগছে, আর ব্যাক ক্যামেরা করে যদি দেখ তাহলে এরকম লাগছে। ভিউটা খুব সুন্দর। ইউএসএ যেরকম ৩,৫০০ সৈন্য নামিয়েছে, ঠিক সেরকমই আমাদের এখানে ইন্টিরিয়ারের কাজকর্ম হচ্ছে, এবং তার জন্য আর কি জায়গাটা ঠিক এরকম নোংরা হয়ে রয়েছে, প্রচুর নোংরা। আজকে সাফাইয়ের লোকজন আসবে, এটা বিফোর আফটার একটা করব আজকে আমি চিন্তা করেছি। মানে এত নোংরা, পা ফেলার জায়গা নেই। দুজন লোক আসছে, তারা পরিষ্কার করবে, তো সেটার একটা ভিডিও করবার চেষ্টা করব। তো এইটা এরকম অবস্থায় হয়ে রয়েছে, দেখা যাক পরে ক্লিন করার পরে এটা কতটা ক্লিন হয়, কারণ আমি নিজেও জানি না যে কতটা ক্লিন হবে। ওয়ার্ড্রোবটা কি সুন্দর না? আমার এই ওয়ার্ড্রোবের কালারটা খুব পছন্দ হয়েছে। এই আয়নাটা লেগে যাবে এইখানে। ঠিক আছে, ওরা আসুক, পরিষ্কার করুক, তারপর আজকের আবার গল্প শুরু হবে। নাটানজ ইপসেহান, ওই জায়গাটা ইরানের নিউক্লিয়ার ফেসিলিটির জায়গা। সেখানে গতকাল রাত্রিবেলা ইসরায়েল বম্বিং করেছে এবং নিউক্লিয়ার ফেসিলিটিতে অ্যাটাক করেছে। নিউক্লিয়ার রেডিয়েশন যদি সেখান থেকে এমিট করতে শুরু করে, তাহলে সেটা একটা গভীর চিন্তার বিষয়। হ্যাঁ, এবারে ক্লিনিংয়ের লোক এসছে, ক্লিনিং হচ্ছে এখন, দুজনে এসছেন। সব রাবিশ পরিষ্কার হয়ে গেছে, দেখতে কেমন লাগছে এখন বিফোর আফটার। পরিষ্কার করার ভিডিওটাও দেখালাম। এগুলো পুরো নোংরা হয়েছিল, পরিষ্কার হয়ে গেল। এই জায়গাটা কত প্লাস্টিক ছিল, কত নোংরা হয়েছিল, এখন দেখতে কত সুন্দর লাগছে। এই ঘরটাও একদম পরিষ্কার। হ্যাঁ, লাঞ্চ হয়ে গেছে। সকলকে হ্যাপি সানডে। কালকে রাত্রিবেলা যে মেজর আপডেটটা এসছে সেটা হচ্ছে ইরানের যে নাতানজ যে প্রভিন্স, যেখানে ইরানের যে মেন নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইট, নিউক্লিয়ার বম বানাবার জন্য ইউরেনিয়াম যে দরকার হয়, সেটাকে এনরিচ বা পরিশোধিত করার প্রয়োজন হয়, সেটাকে নিউক্লিয়ার বম হিসাবে সেটাকে ব্যবহার করবার জন্য। ইরানের যে মেন যে জায়গাটা, যে জায়গাটায় নিউক্লিয়ার এনরিচমেন্ট করা হয়, সেই জায়গাটার নাম হচ্ছে নাতানজ। গতকাল নাতানজে ইসরায়েল এবং আমেরিকা দুজনে মিলে এয়ার স্ট্রাইক করেছে, এবং ভয়াবহ বিভিন্ন ভিজুয়ালস সামনে আসছে। যদিও নাতানজ একটা খুব সলিড প্রোটেক্টেড এরিয়া,
কিন্তু ইসরায়েল ওখানে বাংকার ব্লাস্টার বম ইউজ করেছে, তার জন্য সেখানে এত ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে রেডিয়েশন লিক হওয়ার এখনো কোনো খবর আসেনি, এবং ওখানকার বসবাসকারী যে সাধারণ মানুষ রয়েছে তাদেরও তৎক্ষণাৎ এক্ষুনি ওখান থেকে সরে যাবার কোনো প্রয়োজন নেই। আর এর প্রত্যুত্তরে ইরান সম্পূর্ণ গালফ রিজিয়নে এত বোম মারছে, বোম মেরে ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছে, কোনো দেশকেই ছাড়ছে না, সেটা সৌদি আরব হোক, ইউএই হোক, কুয়েত হোক, কোনো দেশকেই ইরান ছাড়ার মুডে নেই। এবং বিশেষজ্ঞরা বলেছিল ইরানের হয়তো মিসাইলের যে ভান্ডার, অস্ত্র ভান্ডার, সেটা হয়তো কমে গেছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না, ইরানের যে রিটালিয়েশনটা সেটা দেখে তো মনে হচ্ছে না যে ইরানের অস্ত্র যে ভান্ডার আছে তাতে কোনো ঘাটতি আছে। কারণ ইরান কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাচ্ছে, এবং ইরানকে এই যে কোন কোন জায়গায় কি কি ইনস্টলেশন আছে, মিলিটারি ইনস্টলেশন আছে, এগুলোর অ্যাকুরেট খবর দিচ্ছে রাশিয়া। যেখানে আমেরিকা আছে, রাশিয়া তো তার বিপক্ষে থাকবেই, কিন্তু এই যে যুদ্ধটা এবার যে সুদূর প্রসারী হতে শুরু করেছে, যুদ্ধটা অলরেডি কিন্তু 5 উইকস পেরিয়ে এবার 6th উইকে পড়লো, যুদ্ধ কিন্তু এখনো থামার কোনো নাম নেই, এবং প্রতিদিন যুদ্ধের ইন্টেন্সিটি কিন্তু প্রতিদিন বেড়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত 50,000 ইউএস আর্মি মধ্যপ্রাচ্যে ছিল, আজকে নতুন করে 3,500 যে ইউএস এর যে এলিট যারা ফোর্স, নতুন 3,500 ফোর্স ইরানের কাছে পৌঁছে গেছে। তারা ইউএস এবার গ্রাউন্ড ইনভেশন করবে হয়তো ইরানের, সেটাই তাদের প্ল্যান। কিন্তু ইরানও কিন্তু সেটার জন্য তৈরি রয়েছে। ইরান বলেছে যে তাদের প্রায় 1 মিলিয়ন, মানে 10 লাখ তাদেরও আর্ম সোলজার তৈরি রয়েছে এই ইউএস যারা সোলজার আসছে তাদের মোকাবিলা করবার জন্য। এবং বাংলায় বলতে গেলে ইরান আর কি যে ধমকিটা দিয়েছে, সে ধমকিটা হচ্ছে এরকম অনেকটা, যে ওরা আসবে হেঁটে কিন্তু যাবে শুয়ে। এছাড়া ইরান তো প্রতিদিনই বলে যাচ্ছে যে মধ্যপ্রাচ্যকে এরা আবার হয়তো ক্যামেলেজে পাঠিয়ে দেবে, মানে আর এখানে কিচ্ছু থাকবে না। ওয়াটার রিফাইনারি থেকে শুরু করে তেলের ভান্ডার থেকে শুরু করে সমস্ত জায়গায় ইরান র্যান্ডাম অ্যাটাক করতে শুরু করেছে। আর ইউএস এর এখন নেক্সট টার্গেট যেটা রয়েছে সেটা হচ্ছে খার্গ আইল্যান্ড। ইরানের যে টোটাল যে ইকোনমিটা দাঁড়িয়ে রয়েছে, ওদের যে তেল ওরা যেটা রপ্তানি করে তার 90% যে তেল সেটা রপ্তানি হয় খার্গ বলে একটা ছোট্ট আইল্যান্ড আছে, সেটা ইরানের ভূখণ্ড থেকে 8 কিলোমিটার দূরে। তো ইরানের যে ইকোনমি আছে সেটাকে ডিসরাপ্ট করবার জন্য আমেরিকা খার্গ আইল্যান্ডটাকে ক্যাপচার করবার চেষ্টা করছে। এবার এটা একটা রক্তক্ষয়ী একটা এবং খুব লং টার্ম যুদ্ধের দিকে চলে যাচ্ছে। সব জায়গায় তো রক্ত ঝরছেই, প্লাস এই শেয়ার মার্কেটে যারা আর কি টাকা ইনভেস্ট করেন তারা সকলেই জানেন বর্তমানে শেয়ার মার্কেটের যে অবস্থা, একটা রক্তক্ষয়ী একটা ব্লাড বাথ দেখা যাচ্ছে আর কি। সব সব দেশের শেয়ার মার্কেট হু হু করে পড়ছে, কারণ যারা ইনভেস্টার রয়েছে শেয়ার মার্কেটে তারা সকলেই মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে। স্বাভাবিক যুদ্ধের সময় তো আর কেউ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে রাখবে না। আর ট্রাম্প হচ্ছে নভেম্বর পর্যন্ত ট্রাম্প থাকবে, যতদিন না মিড টার্ম ইলেকশন হবে। তার আগে ট্রাম্প যা শুরু করেছে, আমার মনে হয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার একদম বাঁধিয়ে তবেই যাবে, কারণ ট্রাম্পের কোনো থামার কোনো মানে লক্ষণ দেখতে পাচ্ছি না। ট্রাম্প এতটাই পাগল হয়ে গেছে, ট্রাম্প এখন বলছে যে আমি লুজার্সদের সঙ্গে থাকতে পছন্দ করি, কারণ লুজার্সরা আমার সামনে আমার নামে প্রশংসা করে, আমার নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে। এটা পাকিস্তানের কনটেক্সটে একটা কোয়েশ্চেন করেছিল কোন একজন জার্নালিস্ট, সেটার উত্তর ট্রাম্প এটা দিয়েছে। তো অ্যাটাক, তার বিপরীতে আবার অ্যাটাক, এই নিয়েই চলছে এখন আমাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আর ইরান একেবারে ইসরায়েলের ভূখণ্ডে কিন্তু প্রচুরভাবে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। আয়রন ডোম কতটা কার্যকরী সেটা বোঝা যাচ্ছে না, কারণ আয়রন ডোমের যে ক্ষমতা আছে সেটাকে ভেদ করে কিন্তু ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রচুর মিসাইল অ্যাটাক করতে সক্ষম হচ্ছে। জেরুজালেম, তেল আভিভ,
কোন কোন শহর ছেড়ে কোন শহর, সমস্ত রকম শহরে কিন্তু ইরানের মিসাইল অ্যাটাক হচ্ছে। মানে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের মিসাইল অ্যাটাকটা বেড়েই চলেছে প্রতিদিন। উম, তেলের দামটা, যেটা তেলের দামের ব্যাপার হলো, এই যুদ্ধ যত এগোবে তত কিন্তু তেলের দাম বাড়বে। আজকের দিনে দাঁড়িয়ে পার ব্যারেলের তেলের দাম হচ্ছে প্রায় $112-13 কাছাকাছি, কিন্তু যুদ্ধ যদি আরো 1 মাস স্ট্রেচ করে যায়, এটা কিন্তু $150 কি $200ও পৌঁছে যেতে পারে। ভারতবর্ষের যে টোটাল যে তেল, সেটার কিন্তু 90% ইম্পোর্ট করতে হয়। 1 লিটার তেলে এতদিন পর্যন্ত গভর্নমেন্ট 32 রুপিস মতন ট্যাক্স নিত, সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু এখন কিন্তু সেটা কমিয়ে কমিয়ে এনে 3-এ এনেছে। কিন্তু 200 করে যদি তেলের, ক্রুড অয়েলের দাম যদি $200 পার ব্যারেল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তেলের দামটাকে কোনোভাবেই কিন্তু সরকার আর কন্ট্রোল করতে পারবে না। তো তেলের দাম বাড়া মানে সমস্ত জিনিসেরই দাম বাড়া। আর ইকোনমি ডাউন হওয়া মানে আবার বেকারত্ব, প্রচুর মানুষ নিজেদের চাকরি হারাবে। আমরা আশা করব যেন যুদ্ধটার সুদূর প্রসারী না হয়। আর তার থেকেও বেশি আমরা আশা করব যেন ট্রাম্পের যেন একটা কিছু হয়ে যায়, কারণ ট্রাম্প যদি বেঁচে থাকে, বা ট্রাম্প যদি নিজের ইউএস প্রেসিডেন্ট হিসাবে বলবৎ থাকে, তাহলে সারা পৃথিবীকে 100%-এ সারা পৃথিবীকে যুদ্ধেতে জড়াবে। পুরো মধ্যপ্রাচ্যটাকে তো জড়িয়েই দিয়েছে, এবার ও এশিয়ার দিকে আসতে অগ্রসর হতে শুরু করবে। ঠিক আছে, তো আজকের আপডেট এটাই। প্রতি 2-3 ঘন্টা পর পর আপডেট চেঞ্জ হচ্ছে, সেই জন্য একটা ভিডিও বানিয়ে এখন আমি একটা ভিডিও বানিয়ে হয়তো পোস্ট করলাম, কিন্তু 5-6 ঘন্টা পরে আবার নতুন আপডেট আসছে। ঠিক আছে, আমার পক্ষে যতটা সম্ভব আমি নিশ্চয়ই ভিডিও আপলোড করব। আপনারা সকলে ভালো থাকবেন আর সানডেটাকে এনজয় করবেন। থ্যাংক ইউ।